আর্সেনাল আবারও বটল করছে। দে আর বটলিং ওয়ান্স এগেন আফটার এগেন অ্যান্ড এগেন। আমি একটা কথা বলেছিলাম যে আর্সেনাল যদি লিগ জিতেও যায় তাহলে সেটা কৃতিত্ব যাবে নিকোলাস জোভার, মানে তাদের সেট পিস কোচের কাছে। যদি লিগ জেতার পেছনে কারো একটা ভূমিকা থাকে সেটা নিকোলাস জোভারের হবে মিকেল আর্তেতার বদলে, এবং নিকোলাস জোভারকে স্যাক করে দেন বা টিম থেকে সরিয়ে দেন, আপনি এখন থেকেই লিগ টাইটেল হারাবেন। তখন হয়তো আপনারা অনেকেই আমার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, কিন্তু আমি কেন বলেছিলাম এই কথা তো আমি একমাত্র জানতাম যে কেন বলেছিলাম, বা আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এই কারণে আমি এই কথাটা বলেছি, বা সেট পিস ওরিয়েন্টেড খেলাটা অ্যাকচুয়ালি কেমনে হয়, শুধু সেট পিস থেকে গোল করাটাই সেট পিস ওরিয়েন্টেড খেলার অংশ না। সো যাই হোক, আমরা আজকে দেখবো যে তাদের বটল করার পেছনের কাহিনীটা কি, কেনই বা তারা বারবার বটল করছে, 4বার ইজ নট এ জোক। সো আমাদেরকে এটা যদি জানতে হয় তাহলে যাইতে হবে একদম পেছনে, একদম শুরুর দিকে। উনাই এমরি যখন চলে গেল, যখন উনাই এমরিকে স্যাক করা হইলো আর্সেনাল থেকে, তখন কিন্তু আসে ফ্রেডি লিউমবার্গ, এবং তিনি আসছিলেন অ্যাজ অ্যান ইন্টারিম কোচ হিসেবে। তারপরে আসছে মিকেল আর্তেতা 19-20 সিজনে। সে 19-20 সিজনে তারা কিন্তু তাদের FA কাপ জিতছিল, এবং FA কাপের জন্য আর্সেনাল অনেক ফেমাস, তাদের সবচেয়ে বেশি FA কাপ আছে। সো FA কাপ জিতছিল, তাও চেলসির এগেনস্টে। তখন হয়তো সবাই ভাবছিল যে আর্তেতা কিন্তু আবার আর্সেনালকে লিগ টাইটেল জিতাইলেও জিতাইতে পারে, কিন্তু তারা সেই সিজনে ফিনিশ করলো কোথায়? 8ম স্থানে। গুড, একজন নতুন ম্যানেজার হিসেবে আসছে, সেরকমভাবে তো কোনো কিছু ডেভেলপ করতে পারবে না। সো ফার্স্ট সিজনে তারা শেষ করলো 8ম স্থানে, সেকেন্ড সিজন 20-21 সিজন শেষ করলো 8ম স্থানে, থার্ড সিজন 21-22 হয়তো বা আপনারা অনেকে জানবেন যে সেই সিজনের একদম লাস্ট ম্যাচ পর্যন্ত তাদের আর এবং টটেনহাম হটস্পারদের মধ্যে খুবই একটা হাড্ডাহাড্ডি ফাইট হয়েছিল যে কে চ্যাম্পিয়ন্স লিগ স্পটে যাবে, মানে টপ 4-এর মধ্যে ফিনিশ করবে। তারা কিন্তু খুবই, মানে তাদের সেই ম্যাচে খুবই হার্টব্রেক হয় এবং তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাইর হয়ে যায়, তারা 5ম স্থানে সেই লিগটা শেষ করে। তারপর থেকে শুরু হলো তাদের সেকেন্ড পজিশন গেইন করা এবং লিগ বটল করা, 22-23, 23-24, 24-25 অ্যান্ড ফাইনালি এই সিজনে এসে 25-26। সো কেন বা তারা 4বার লিগ বটল করতেছে, কি আছে এর পেছনে? সো প্রথমে আমি যদি তাদের প্লেইং স্টাইল নিয়ে কথা বলি, দেখেন আর্টেতা এমন একটা প্লেইং স্টাইলে খেলায় যে প্লেইং স্টাইলে প্লেয়ারদের বডি কন্ডিশন অনেক ভালো প্রয়োজন, মানে তিনি যেই ট্যাকটিক্সে খেলান সেই ট্যাকটিক্সে বডি ফায়ার অনেক বেশি দিতে হয়। সো এইটার কারণে কিন্তু তাদের প্লেয়ার অনেক বেশি ইনজুর হয়। এই যে আপনারা যে ইনজুরির সমস্যাটা দেখতেছেন বারবার, সেই ইনজুরির সমস্যা কিন্তু এই ট্যাকটিক্সের কারণেই আসছে। এবং আপনারা যদি রিসার্চ করেন এই বিষয়ে যে তাদের রিজনটা কি, তাদের বটলিংয়ের রিজনটা কি, তাহলে অনেক জায়গায় দেখতে পাবেন যে মেন্টাল ফ্যাটিগের কথা বারবার উল্লেখ করা হয়েছে। মেন্টাল ফ্যাটিক। এই মেন্টাল ফ্যাটিকটা অ্যাকচুয়ালি কি? এই মেন্টাল ফ্যাটিকটা হচ্ছে যে আপনি যদি একটা কাজ বারবার করতেই থাকেন একইভাবে, তাহলে আপনার সেই কাজের উপরে ক্লান্তি চলে আসবে, এবং এটাকেই বলা হয় যে মেন্টাল ফ্যাটিক। সো এটা শুরু হয় কিভাবে দেখেন। সো আমি এই বিষয়টা নিয়ে যখন রিসার্চ করছিলাম তখন আমি একটা জিনিস বারবার দেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে তিনি কি তার প্লেয়ারদেরকে ওভার ট্রেন করেন কিনা। ওভার ট্রেনের ফলেও কিন্তু এই মেন্টাল ফ্যাটিকটা আসতে পারে। দেখেন কোনো জায়গায় তো কনফার্ম হিসাবে লেখা নাই যে তিনি ওভার ট্রেন করান, বাট আপনারা হয়তো বা একটু যদি ব্রেন খাটিয়ে দেখার চেষ্টা করেন তাহলে হ্যাঁ, তিনি তার প্লেয়ারদেরকে ওভার ট্রেন করান। আপনারা হয়তো বা লাস্ট ন্যাশনাল ব্রেক দেখলে বুঝতে পারবেন, তিনি তার প্লেয়ারদেরকে ন্যাশনাল ডিউটি থেকে তিনি কিন্তু তার ক্যাম্পে নিয়ে আসছেন শুধুমাত্র প্রিমিয়ার লিগ খেলানোর জন্য, এবং তিনি কোনোভাবেই এই প্রিমিয়ার লিগটা বটল করতে চান নাই, বাট সামহাউ তিনি কিন্তু প্রিমিয়ার লিগটা বটল করেই ফেলতেছেন। সো এই যে ওভার ট্রেনিং বিষয়, এটা কিন্তু খুবই ক্ষতির। আর আপনি যখন আপনার ট্যাকটিক্স এমন থাকবে যেখানে বডি কন্ডিশন অনেক বেশি ভালো লাগে, সো এরকম ট্রেনিং সেশন কেমন হইতে পারে এটা আপনাদেরকে আর বাড়ায় বলার কিছু নেই। সো আপনারা বুঝতে পারতেছেন যে ট্রেনিং সেশনটা কিরকম হইতে পারে। সো এটা কিন্তু আরেকটা রিজন, আরেকটা কারণ হচ্ছে যে পেপ গার্দিওলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন মিকেল আর্তেতা, এবং তিনি যখন ছিলেন তারপর থেকে কিন্তু তিনি পজিশন গেমের একটা ট্যাকটিক্স নিয়ে আসেন আর্সেনালে, এবং সেই পজিশন গেমটা এখনো চলতে আছে, ছোট পাসে খেলা বিল্ড আপ করা, এবং তার ফরমেশন তো খুবই ওয়েল নোন, 4-3-3, অ্যাটাকের সময় এটা 3-2-5 হয়, আবার ডিফেন্সের সময় মিড ব্লক, লো ব্লক। তিনি যে ফুটবলটা খেলান এটা কিন্তু লোকমুখে অ্যান্টি ফুটবল হিসেবে পরিচিত, বা ডার্ক আর্ট বা হারাম বল যেটাই বলেন। তিনি যে ডিফেন্স লাইনটা ইউজ করতেছেন, এই ডিফেন্স লাইনেও যদি আপনি দেখেন তাহলে এমন ডিফেন্ডারদের দেখতে পারবেন যাদের কিন্তু বডি কন্ডিশন অনেক ভালো, যেমন গ্যাব্রিয়েল ম্যাগালেস, উইলিয়াম সালিবা। ইভেন এইবারের যে সাইনিংটা করছে বা এখন বর্তমানে যে টিমটা আছে, এই টিমটার যদি কথা বলেন তাহলে দেখবেন যে তাদের যেসব প্লেয়ার আছে সবার কিন্তু ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো, যেমন গিওকেরেস, তারপরে আপনার গ্যাব্রিয়েল হেইসুস, তারপরে আছে মাস্কেরা, লুইস কেলি, আরও অনেক প্লেয়ার আছে, হিনক্যাপি। সো সব প্লেয়ারদের না একটু বডি কন্ডিশন ভালো থাকতে হয় বা ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকতে হয়। এবং এখানে আর একটা যে বিষয় আছে সেটা হচ্ছে যে তার বোরিং ট্যাকটিক্স, একটা ট্যাকটিক্স সারা বছর ধরেই খেলান, সারা বছর খেলানোর পরে এই যে ছোট পাসে বিল্ড আপ করা, পজিশন গেম
খুবই প্রেডিক্টেবল। আপনারা যারা জানেন পজিশন গেম সম্পর্কে তারা বলতে পারবেন যে পজিশন গেম সবচেয়ে প্রেডিক্টেবল ট্যাকটিক্সগুলোর মধ্যে একটা। খুবই ইজিলি প্রেডিক্ট করা যায়। সারা বছর ধরে যখন আপনি একই ট্যাকটিক্সে খেলবেন বা একই ফরমেশন বা একই প্লেইং স্টাইলে খেলবেন, তখন আপনার খেলাটা কিন্তু প্রেডিক্ট করা অনেক বেশি ইজি হয়ে যায়। আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে তিনি কিন্তু বিগ সিক্সের আন্ডারে কন্ট্রোল ফুটবল খেলেন, তিনি খুব বেশি অ্যাগ্রেসিভ হন না। এইটা আর একটা মেজর রিজন কেন এই যে কন্ট্রোল ফুটবল খেলা কেন আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, আমি আপনাদেরকে একটু বুঝে বলি। সেটা হচ্ছে যে আপনি যখন আপনার প্লেয়ারদের মাথায় ঢুকে দিবেন যে বিগ সিক্সের এগেনস্টে আমাদেরকে কন্ট্রোল ফুটবল খেলতে হবে, আমাদেরকে খুব বেশি একটা অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, আপনার প্লেয়াররা কিন্তু এটাতে ইউজ টু হয়ে যাবে যে না, এসব ক্লাবের এগেনস্টে আমাদেরকে খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, একটু দেখে শুনে খেলতে হবে। এবং এই যে মানসিকতা বিল্ড হয়, এটা কিন্তু যতদিন পর্যন্ত ওই প্লেইং স্টাইল থেকে অন্য প্লেইং স্টাইলে শিফট করবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জিনিসটা থাকবে। সো আপনি লিভারপুলের এগেনস্টে খেলতেছেন, ম্যানচেস্টার সিটির এগেনস্টে খেলতেছেন, ম্যানিউর এগেনস্টে খেলতেছেন, স্পার্সের এগেনস্টে খেলতেছেন, চেলসির এগেনস্টে খেলতেছেন, আপনার কিন্তু একটা জিনিস মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে যে আমার কন্ট্রোল ফুটবল খেলতে হবে, অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। এবং সিজনের শেষে এসে যখন আপনি এই টিমগুলোরে ফেস করেন, তখন কিন্তু আপনার ওই মেন্টালিটিটা আপনার গেম পুরো নষ্ট করে দেন। কারণ কি, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। ভালো ভালো টিমের এগেনস্টে আপনি ডিফেন্স করে জীবনেও ম্যাচ বাইর করতে পারবেন না। যারা যারা চেষ্টা করেছে তারা কখনো সফল হয় নাই, এবং আপনিও যদি চেষ্টা করেন তাও আপনি সফল হইতে পারবেন না। সো আপনাকে বিগ টিমের এগেনস্টে বেশি অ্যাটাক করতে হবে। লাইক বায়ার্ন মিউনিখ এবং রিয়াল মাদ্রিদের ম্যাচটার কথাই যদি বলি, বায়ার্ন মিউনিখ কিন্তু ডিফেন্স করার ট্রাই করেই নাই। তারা যখন লিডে ছিল তারা আরও বেশি অ্যাটাক করেছে। হ্যাঁ, ফলস্বরূপ তারা কিন্তু গোল কনসিড করেছে, কিন্তু তারা ম্যাচটা হারে নাই। সো এইটা হচ্ছে যে আপনার বিগ টিমের এগেনস্টে খেলতে হলে অ্যাগ্রেসিভ ফুটবল খেলতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি ম্যানচেস্টার সিটির কথা এখানে টেনে আনি, ম্যানচেস্টার সিটি কেনই বা প্রতি সিজনে এভাবে লিগ টাইটেল জেতে? তারা কিন্তু খুবই অ্যাগ্রেসিভ ফুটবল খেলে, তারা ডিফেন্সের দিকে মনোযোগই দেয় না। টু বি ভেরি অনেস্ট, পেপ গার্দিওলা কখনো ডিফেন্স নিয়ে কাজ করে না ইদানিং। তিনি যেই জিনিসটা নিয়ে কাজ করেন, তিনি হচ্ছে প্রচন্ড অ্যাগ্রেসিভ ফুটবল খেলানোর ট্রাই করেন। সেটা হইতে পারে বিগ সিক্স অথবা যে কোনো একটা টিম, তিনি কিন্তু সব সময় অ্যাগ্রেসিভ ফুটবল খেলানোরই ট্রাই করেন, এবং এর জন্যই কিন্তু তিনি এন্ড অফ দ্য সিজন একটা ভালো রেজাল্ট বাইর করে আনতে পারেন। সো আপনি যখন ভাববেন যে আপনি একটা কন্ট্রোল ফুটবল খেলা বা ডিফেন্স দিয়ে আপনি লিগ টাইটেলটা জিতে আনবেন সামহাউ, এটা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাটলিস্ট পসিবল না। হয়তো বা এই জিনিসটা অন্য লিগে, লা লিগা বা বুন্দেসলিগা বা সিরিয়া এসব জায়গায় হইতে পারে, বাট প্রিমিয়ার লিগের মতো এইরকম একটা ফাস্ট লিগে বা এরকম একটা ডাইনামিক লিগে আপনি কিন্তু কখনোই সুবিধা করতে পারবেন না। সো এইসব হচ্ছে রিজন, আরও অনেক রিজন আছে, হয়তো বা আমি অন্য কোনো ভিডিওতে সেগুলো খুব খোলাসা করে বলবো। এবং লিগ যেহেতু তারা বটল করতেছে, 3 পয়েন্টের গ্যাপ আছে, জানি না কে জিতবে এখনো পর্যন্ত শিওর হয়ে বলা যাচ্ছে না, যেহেতু লিগের খুবই শেষ সময় আমরা চলে আসছি। সেটা একদম দেখতে পাবো লাস্ট, হয়তো বা লাস্ট গেম উইক পর্যন্ত এই সিজনটা যাইতে পারে, ডোন্ট নো, বাট দেখা যাক যে কে চ্যাম্পিয়ন হইতে পারে।